ভোট চোরের কথা বলছেন যে তাদের প্রতিরোধ করতে হবে, বলছেন শেখ হাসিনাকেও নাকি ছাড়িয়ে গেছেন ছাত্রদল প্রার্থী, ভিপি প্রার্থী বলছে প্রশাসনের, এরকম নানান রকম অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু দেখছি আমরা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সব বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন দেয় না, বেছে বেছে 3-4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়েছে। এর নিশ্চয়ই কারণ আছে, চেষ্টা করে। কেন? আমি সেটা মানুষ বুঝতে পারবে, আপনি অপেক্ষা করেন, দেখবেন যে এটা বের হয়ে আসবে। যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো প্রক্টোরিয়াল বডি এবং ভিসি, এরা নিজেরাই তো প্রসেসের মধ্যে দিয়ে আসে না, এদেরকে সরকার বসিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচনে তো আমরা অনির্বাচিত সরকারের দ্বারাই চাই। না, যে সরকার পালায়ে গেছে, সেই সরকার পালায়ে গেলে অনির্বাচিত সরকার ছাড়া কেমনে আসবে? ওই সরকারকে নির্বাচন দিয়ে, ওই সরকার থাকাকালীন তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তাই না? সারা দুনিয়াতে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হয়, সেটা হয় না, কিন্তু নির্বাচন ঠিক মতো হয়। নির্বাচন ঠিক মতো করতে তত্ত্বাবধায়ক সরকার লাগে না, চোর বদমাইশ বাটপার ক্ষমতায় থাকলে নির্বাচন ঠিক। দুঃখের ব্যাপার তো সেটাই যে চোর বদমাইশ বাটপাররাই কেন যেন মানে যখন সরকার বা দলীয় সরকার থাকে তখন কেন জানি সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। ভোটার হাতের অধিকারের কথা বলে আইসা চুরি বাটপারি করলে তাদেরকে কে বিশ্বাস করবে? আওয়ামী লীগ যে চোর, এইটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম সমালোচনা। ভোটও চুরি করছে, টাকাও চুরি করছে। এই মঞ্চ একাত্তর সাথে সম্পৃক্ততার কথা বলে সেই সন্ত্রাস বিরোধী আইনেই আবু আলম শহীদ খান সাবেক সচিব গ্রেপ্তার হলেন, এরপরে আরো একজন সচিব গ্রেপ্তার হয়েছে। এরকম ডানপন্থার উত্থান এখন হয় না, ডানপন্থা আরো আগে থেকে আওয়ামী লীগের হাত দিয়ে উত্থান হচ্ছে। আওয়ামী লীগ বিকেমে ফ্যাসিস্ট পার্টি বা বিকেমে এক্সট্রিম রাইট। আওয়ামী লীগ মুখে বলতো যে সে মধ্যপন্থী, মুখে বলতো সে সংস্কৃতি পছন্দ করে, কিন্তু সে তার নিজের সংস্কৃতির বাইরে কারো সংস্কৃতি পছন্দ করে। তার নিজের একটা সংস্কৃতি আছে, ওইটা সে সবার জন্য প্রেসক্রাইব করতো। এখন যেটা হয়েছে, এটা অরাজকতাবাদীদের উত্থান, অ্যানার্কিস্টদের উত্থান। এরা কোনো আইনি রাখতে দিতে চায় না, এরা নিজের হাতে আইন তুলে দিবে, যাকে খুশি তাকে যা খুশি করবে, একে গালি দিবে, ওকে মারবে, ওর বাড়ির সামনে বসে পড়বে। আমার আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি শুরু করি, বরাবরই আপনি যখন আসেন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলি। একদম ডাকসু নির্বাচন এর ভোট গ্রহণ শেষ হয়েছে, শেষের দিকে এসে ভোট হবার পরে মানে নির্বাচন ভোট গণনার সময় থেকে আমরা দেখছি নানান রকম অভিযোগ, পাল্টা অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী, তারা বলছেন সাংবাদিক মানে বলছেন শিবির প্রার্থী সাদিক কায়েম তিনি কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে, এটা তার অভিযোগ। এদিকে ছাত্রদল আবার স্লোগান দিচ্ছে যে শিবির, জামাত শিবির এর প্রার্থী তারা এরকম কথা বলছেন, ভোট চোরের কথা বলছেন যে তাদের প্রতিরোধ করতে হবে, বলছেন শেখ হাসিনাকেও নাকি ছাড়িয়ে গেছেন ছাত্রদল প্রার্থী, ভিপি প্রার্থী বলছে প্রশাসনের, এরকম নানান রকম অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু দেখছি আমরা। আপনি আসলে প্রক্রিয়াটা কেমন মনে হলো? এই মানে এর পরবর্তী সময় এখন পরিস্থিতি কেমন মনে হচ্ছে? সামনে কি সংঘাত হতে পারে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই। প্রথমত আমি ডাকসু নির্বাচন সেইভাবে ফলো করি, এই জন্য করি না যে আমার কাছে নির্বাচনটা একদমই গুরুত্বপূর্ণ না। যে সরকার সামনে জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, সেই সরকার হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য অস্থির হয়ে গেল, এই পুরো ব্যাপারটার মধ্যে এক ধরনের অসুবিধাজনক বিষয় আছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে সব বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন দেয় না, বেছে বেছে 3-4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়েছে। এর নিশ্চয়ই কারণ আছে, এবং যে কারণ রয়েছে সেটা কিন্তু এখন কিছু কিছুটা মানুষ বুঝতেও পারবে যে কেন তারা অল্প কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এইভাবে নির্বাচন দিয়েছেন। তাড়াহুড়া করে তারা নির্বাচন শেষও করার চেষ্টা করে। কেন? আমি মনে করি যে সেটা মানুষ বুঝতে পারবে, আপনি অপেক্ষা করেন, দেখবেন যে এটা বের হয়ে আসবে যে কি কারণে তারা এটা করেছেন। কিন্তু যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা গিয়েছে সেটি হচ্ছে যে এই নির্বাচনটি অনেকটা দায়সারা ভাবে করা হয়েছে, কেননা অভিযোগ তো আসতেই পারে যে আগে থেকে ব্যালট বাক্সে ব্যালট ভরা হয়েছে। তাহলে তারা এই যে প্রাচীন কালের এই লোহার ফ্যাক্টরি থেকে বানানো এক ধরনের আলমারি সদৃশ ব্যালট বাক্সে কেন ব্যালট ঢুকে? ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করা এখন কোনো ব্যাপারই না। আরএফএল এর বাক্স পাওয়া যায়, ওইটাকে শুধু কিনে লক করে চারিদিকে বন্ধ করে ওইটাকে ভালোভাবে ওইটার ভিতরেই বানানো সম্ভব ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে। ফলে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে কয় টাকা খরচ হতো? তারা ইচ্ছা করে এইসব অভিযোগের জায়গা রেখেছেন। এবং তারপরে তারা আরেকটা কাজ যেটা করেছেন, তারা প্রাতিষ্ঠানিকভাবে এক ধরনের কাণ্ড কারখানা করেছেন, যেটা নিয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। যেমন কিছু কিছু শিক্ষক কোনো প্রার্থীকে ভালো বলেছেন, কিছু কিছু শিক্ষক কোন একটি বিশেষ দলের লোককে বলেছেন তোমরা 100 ফিটের মধ্যে থাকতে পারবে না, আবার অন্যদেরকে যেতে দিয়েছেন। এরকম নানান কাণ্ড কারখানা করেছেন। এগুলি করার মধ্যে দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে কর্তৃপক্ষেরই ভালো প্রস্তুতি ছিল না। তাদের উচিত ছিল এই শিক্ষকদেরকে ট্রেন করা, কি করে এই ভোটটা করতে হয়। আর বাকিটা হচ্ছে হার জিতের ব্যাপার।
আমি মনে করি যে পরাজিত পক্ষ যখন পরাজিত হয়ে যেতে শুরু করে তখন নানান ধরনের অভিযোগ এমনিতেই তুলতে থাকে। আমি ডাকসু নির্বাচনে একদমই মাথায় নেওয়া উচিত এই ডাকসু কোনো ভ্যালু নাই। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো প্রক্টোরিয়াল বডি এবং ভিসি এরা নিজেরাই তো প্রসেসের মধ্যে দিয়ে আসে না, এদেরকে সরকার বসিয়ে দিয়েছে। এরা তো কোনো প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই। আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ভিসি প্রার্থীরা তাদের প্যানেল নির্বাচিত হয়, তারপর সেই প্যানেল থেকে একজনকে বেছে নেওয়া হয়। যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কি কোনো প্যানেল থেকে এসেছেন? তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে অনির্বাচিত একটি প্রতিষ্ঠানের অনির্বাচিত ভিসি, অনির্বাচিত প্রক্টর, তারা মিলে একটা নির্বাচন আয়োজন করেছেন। তাদের নিজেদেরই গণতন্ত্রের ঠিক নাই, তারা আবার একটা গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছেন। এই সবকিছুর মধ্যে একটা গোঁজামিল আছে। এই গোঁজামিলই তো আমরা আসলে মানে আমাদের জাতীয় নির্বাচন প্রক্রিয়াও কি সেই গোঁজামিল না? না, কোনটা? মানে আপনি বলছেন অনির্বাচিত প্রশাসন এখন একটা নির্বাচন আয়োজন করছে। আমাদের জাতীয় নির্বাচনের তো মানে জাতীয় নির্বাচনে তো আমরা অনির্বাচিত সরকারের দ্বারাই চাই। কোনো উপায় নাই, নির্বাচিত সরকার পালায় গেলে কি করবে? আপনি যারা যে নির্বাচিত সরকার বলতেছেন, প্রথমত তারা নির্বাচন করতো না, আমরা তো কোনো সময় চাইছি না, যে সরকার পালায় গেছে সেই সরকার পালায় গেলে অনির্বাচিত সরকার ছাড়া কেমনে আসবে? ওই সরকারকে নির্বাচন দিয়ে ওই সরকার থাকাকালীনও তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তাই না? ওটাই তো মূল দাবি ছিল। ওই সরকার থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি চাইতে যেটা বেশি দাবি ছিল সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। ওই সরকার থেকে কিন্তু 3টা নির্বাচন করেছে এবং সেইখানে বিশেষ বিশেষ রাজনৈতিক দল অংশ নিয়েছে। 18তে বিএনপি অংশ নিয়েছে, তার আগেও দলগুলি অংশ নিয়েছে, পরেও দল অংশ নিয়েছে একটা দুইটা। ফলে নির্বাচনটা এমন হয় নাই যে কেউ অংশ নেয় নাই, নিয়েছিল, কিন্তু তারা নির্বাচন করতো না। সবাই জানতো যে নির্বাচনের ফলাফল নির্দিষ্ট। ফলে ওই সরকার তো আসলে নির্বাচন করতো না, ওই সরকার নির্বাচন করতো না, এটা সবাই জানে। ওরা সবসময় অনির্বাচিত ছিল। 2028 নির্বাচনের পর থেকে বাকি যতগুলো নির্বাচন করেছে কোনো নির্বাচনের আগামাথা ছিল না। একটার মধ্যে 153 জন ইলেক্টেড হয়ে গেছে, আরেকটার মধ্যে লোকজনকে ডেকে নিয়ে এসে তারপরে 5টা-6টা সিট ধরাই দিচ্ছে, আরেকটার মধ্যে তো কেউ নির্বাচন করেই নাই, নিজেরা এবং নিজেদের ভাই বোনেরা মিলে নির্বাচন করেছে। আগের সরকার যদি না পলাইতো তাহলে কি সরকার আসতো? এই সরকার আসার পিছনে সম্পূর্ণ দায়িত্ব তো আগের সরকারের, পলাই গেছে দেখে। জি, তা তো বটেই, কিন্তু আগের সরকার কে তো আর নির্বাচনকালীন সরকার হিসেবে কেউ চায় নাই, চেয়েছিল সবাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আগের সরকারকে নির্বাচনকালীন সরকার হিসেবে না চাইলে নির্বাচনগুলি কিভাবে হয়েছে? 18 সালে নির্বাচন হয়েছে, সেগুলো তো ঠিক হয় না, আপনিও বলছেন আমরা জানি। আগের সরকারকে বিশ্বাস করার পরে আগের সরকার প্রতারণা করেছে। আগের সরকার নির্বাচন নিয়ে টাল বাহানা করে নির্বাচনের পুরো পদ্ধতিটাকে নষ্ট করে দিয়ে গণতন্ত্রহীন একটা দেশ কায়েম করেছিল। ফলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল গণতন্ত্রে। নির্বাচন ঠিক মতো করলে কে আছে সরকারে কে জানতে চায়? নির্বাচন ঠিক মতো হলে কি সরকারের তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো ছিলই না, ডাক্তার আব্দুল নূর তুষার, ছিল যে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না, ফেরেশতা আসলেও। আপনি ভুল করছেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি ছিল না। দাবি ছিল নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের, এবং আরেকটা দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। এই দাবি তো ছিল 14 ইলেকশনের আগেও ছিল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক ধরনের দাবি উঠেছিল, কারণ ওই সরকার পক্ষপাত করছিল, কিন্তু ওই সরকারের অধীনে কি আরো নির্বাচন হয় নাই? রাজনৈতিক দলগুলো তাকে বিশ্বাস করেছিল ওই সরকার একটা প্রতারক সরকার। আমি মাঝে মাঝে লক্ষ্য করি যে সেটি তো বটেই নির্বাচন সুষ্ঠু হয় নাই। 14 নির্বাচনের আগে থেকে কিন্তু এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিটি ছিল। যাক, আবার একটু চোর যে ছিল এবং পলাতক যে হয়েছে, এই দুইটা আপনি স্বীকার করেন। হ্যাঁ, তা তো বটেই। তারপরে তো বাকিটা না, তা তো বটেই, তারা তো ঠিকমতো করে নাই। চোর পালিয়ে গেলে আসবে কোথা থেকে? চোর পালানোর পরে যে সরকার এসেছে, এটা তো চোর পালানোর পরের সরকার। জি, এটা চোর পালানোর পরে সরকার। এই সরকার আসার আগে, এই পালানোর আগেও আসলে এই দাবিটি তত্ত্বাবধায়কের দাবি বা নির্দলীয় নিরপেক্ষ দাবি, সেই 14 নির্বাচনের দাবি ছিল। শোনেন, তত্ত্বাবধায়ক সরকার না কোন সরকার ওইটাতে কিছু আসে যায় না। দাবি ছিল নিরপেক্ষ সঠিক নির্বাচন এই সরকারের আন্ডারে হইলেও যদি নিরপেক্ষ না হয়, মানুষ বলবে নির্বাচন নিরপেক্ষ হয় না। সারা দুনিয়াতে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হয়, সেটা হয় না, কিন্তু নির্বাচন ঠিক মতো হয়। নির্বাচন ঠিক মতো করতে তত্ত্বাবধায়ক সরকার লাগে না, চোর বদমাইশ বাটপার ক্ষমতায় থাকলে নির্বাচন ঠিক। দুঃখের ব্যাপার তো সেটাই যে চোর বদমাইশ বাটপাররাই কেন যেন মানে যখন সরকার বা দলীয় সরকার থাকে তখন কেন জানি সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। ভোটার হাতের অধিকারের কথা বলে আইসা চুরি বাটপারি করলে তাদেরকে কে বিশ্বাস করবে? ভোটার ভাতের অধিকারের কথা বলেই তো চুরি বাটপারি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের মতো সাধারণ আমাদের টাকা পয়সা চুরি করেছে। জি, সেটা ঠিক আছে। আমি এবারে আরেকটু আসি যে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিকে নিয়ে, মানে ডাকসু তো এখনো ফলাফল যেহেতু হয়নি, তারপরে কি একটা সহিংস পরিস্থিতি হতে পারে? এখন যেরকম দেখা যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত, পাল্টা অভিযোগ হতে হয়। ডাকসুতে আলাদা করে কি সহিংসতা হবে? এই বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হয় নাই, পিটায় লোকজন মানে নাই।
এই বিশ্ববিদ্যালয়ে আগে পরে সহিংসতা হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা বের হয়ে আসা অন্য জায়গা থেকে মব করে। সুতরাং এইখানে আলাদা করে সহিংসতার কি আছে? পুরো দেশই তো সহিংসতার মধ্যে আছে। আচ্ছা, পুরো দেশ সহিংসতার মধ্যে আছে, এই প্রসঙ্গটা আরেকটু আসবো, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ডাকসু নির্বাচনের মডেলেই জাতীয় নির্বাচন হবে। এটি কি আমাদের জন্য একটা আশার বার্তা, নাকি আপনি কেমন? ডাকসু নির্বাচনের মডেলটা কি জিনিস? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? এটা একটু অনেক ব্যাখ্যা করে বলবে বা আপনি বলতে পারেন। আমি তো ডাকসু নির্বাচনের আলাদা কোনো মডেল দেখি না। ডাকসু তো পিয়ার নাই, ডাকসুতে কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে? ডাকসুতে কি পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন আছে? ডাকসুতে কি অনিবন্ধিত, মানে ডাকসুতে পড়ে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, রেজিস্ট্রেশন নাই, তারা নির্বাচন করতে পারে? সেই নির্বাচন হবে, সেই মডেলে হবে? ওনাদের তো বহু দল আছে, এখনো রেজিস্ট্রেশন নাই, বহু প্রার্থী, মানে বহু দল আছে যার কোনো প্রার্থী নাই। তো ডাকসু মডেলে নির্বাচন কিভাবে করবে? ডাকসু মডেলে কি পিয়ার হবে? মানে এটার মধ্যে আসলে কোনো অর্থ খুঁজে পান না আপনি? হ্যাঁ, আমি অনেক কিছু অর্থ খুঁজে পাই না, এটা আমারই দুর্বলতা, আমি বুঝি না। এটা তো ধরেন আমার মূর্খতা, আমি বুঝি না, আমি বুঝি না বলে ওনাদের কথাবার্তা বোঝা যায় না। ওনারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত, মানে আমি মনে করি অত্যন্ত উচ্চ ভাবনা চিন্তার লোক। বিদেশে থেকেছেন অনেকে, অনেকে বিদেশি ডিগ্রি করেছেন, অনেকে বিদেশ থেকে ট্রেনিং নিয়েছেন। বাংলাদেশের পড়ালেখা তো তারা করে না। আমি একজন খুবই নাদান লোক, আমি বিদেশে পড়াশোনা করি না, আমি বাংলাদেশে কিছু পড়াশোনা করেছি। তাহলে আমি কি করে বুঝবো বিদেশে পড়াশোনা করলে বুদ্ধির কি অবস্থা হয়? আচ্ছা, আমরা আসলে মানে পড়াশোনাটার তো আসলে ব্যাপারটা তারা আসলে কি বলছেন আর তার কি সেখান থেকে কি অর্থ বের হচ্ছে, জিনিসটা তো এটাই। কিন্তু আমাদের তো বুঝতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, দেশে থেকে বা বাইরে থেকে। পুরস্কার পান, আপনি যদি আগা মাথা যত পুরস্কার আছে সব পান, তাহলেই তো আপনি অনেক কিছু বুঝবেন। পুরস্কার না পাইলে, বিদেশে পড়াশোনা না করলে, বিদেশিদের সাথে ছবি না তুললে আপনার আবার কিসের দাম? আমারই বা কিসের দাম? জি, আসি এবার একটু। বিদেশিরা আমার জড়ায় না ধরলে আমার কোনো দাম আছে? জি ডাক্তার, বিদেশিরা আমার সাথে হাত না মিলাইলে আমার কোনো দাম আছে? এই বাংলাদেশে বিদেশিদের হাত পা জড়ায় ধরতে পারলেই তো আপনার অনেকের সাথে যাদের ছবি টবি আছে তারাই তো বাংলাদেশ চালাবে। আজকেও চালাবে, কালকেও চালাবে, অতীতেও চালাইতো। আগে সরকারের প্রধানমন্ত্রী গিয়া সেলফি তুলে পোস্টিং, সমস্ত নেতা নেত্রীরা খুশি হয়। এই প্রসঙ্গটা তাহলে একটু আসি। বিদেশিদের হাত পা জড়ায় ধরলে অনেক দাম পাওয়া যায়, বা সে তা না হলে আসলে দাম নাই। একটা কথা বিদেশিদের সাথে সম্পৃক্ত মানে প্রসঙ্গ বলে মনে হয় একটু যুক্ত করি, যে কদিন আগে ডাক্তার আব্দুল নূর সাহেব প্রশ্নটা বাইডেনের সাথে সেলফি হ্যাঁ তোলার পর ওবায়দুল কাদের বলেছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলে ঋষি সুনাক হাঁটু গেড়ে কথা বলছে, এটাকে পোস্ট দিয়ে বলছে দেখো দেখো ওনার সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এখন এটা একটা সাধারণ ভদ্রতা ব্রিটিশদের, এটা আওয়ামী লীগেরা বুঝতো না। বিদেশিরা কিছু করলে পরে তার উল্টায় পড়ে যেত। ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো না কি যেন, সে একটুখানি মাথা ঝুঁকায় কথা বলছে, বলে দেখো মাথা ঝুঁকাইছে। আরে লম্বা লোক খাটো লোকের সামনে মাথা ঝুঁকাবে না তো কি করবে? এইসব আবুল তাবুল জিনিসপত্র আওয়ামী লীগ চালু করে দিয়ে দিচ্ছে, এই বিদেশিদের হাত পা টিপা। এখন আপনি যদি হাত পা টিপা চালু করে দিয়ে যান, বাকিরা এখন হাত পা টিপা এখন ফুল মাসাজ পা সব দিতেছে। মানে তলে তলে সব যে ঠিক হয়ে গেছে বলছিলেন, কিন্তু সে যে ঠিক হয় নাই আসলে তলে তলে, সেটা ওবায়দুল কাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, কেন বড় ভাই হিসেবে ভালোবাসতাম, কি কারণে? ছোটবেলায় তাকে রাজনীতি করতে দেখছি। এখন ধরেন আপনি যখন ছোট, আপনার বয়স যখন 17-18, তখন যদি আপনি একটা লোককে দেখেন যে কিরকম নেতা, ঘুরে বেড়ায়, মানুষকে নেতৃত্ব দেয়, আপনার এক ধরনের তার প্রতি একটা ভালোবাসা চলতে হবে, বড় ভাই না? এরকম আমার খায়রুল কবির খোকন আমার বড় ভাই, এরকম আমানুল্লাহ আমার বড় ভাই, এরকম আসাদুজ্জামান রিপন আমার বড় ভাই, এরকম এম আকাশ আমার বড় ভাই ছিল। কেন? কারণ আমরা যখন ছোট রাজনীতির দিকে একটু একটু বুদ্ধি গজাচ্ছে, যদি আমার আর একটু বুদ্ধি হওয়ার পর আমি বুঝছি যে এই রাজনীতি বাটপার এবং বদমাইশদের রাজনীতি, আমি সেই রাজনীতির সঙ্গে থাকি নাই। আমি ছাত্র অবস্থাতেই রাজনীতি ত্যাগ করছি। 92 সাল থেকে আমার কোনো সম্পর্ক না। আমি 94 সালে এমবিবিএস পাস করছি, আমি 92 সালে এদেরকে লাথি মেরেছি। এখন মূল জায়গাটা কোথায়? আপনি বড় ভাই হিসেবে কাউকে পছন্দ করতে পারেন, কিন্তু নেতা হিসেবে সারাদিন মিথ্যা কথা বলতো। তো ইউরেনিয়াম মাথার মধ্যে ঢেলে দিতে চাইছিল। উনি একজন নেতা, উনি জানেন না যে ইউরেনিয়াম কোনো তরল পদার্থ না, এটা মাথার মধ্যে ঢালা যায় না। এতটুকু ইউরেনিয়ামের যে ওজন, সেই ওজন ওনার 14 গোষ্ঠী মিলে আলগাইতে পারবে না। এগুলো তো ছিল তাদের আইকিউ, এগুলো দিয়ে দেশ চালাইছে। হাতের মধ্যে দামি দামি ঘড়ি, প্রত্যেকদিন নতুন নতুন স্যুট, এগুলো দিয়ে দেশ চালাইছে। তো চালাই তো আজকে অবস্থা করছে। জি, এই যে বিদেশিদের সাথে সম্পৃক্ততার কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রশ্নটা করব। আওয়ামী লীগ কিন্তু নিজের সমালোচনা নিতে পারেন না। আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি রাজাকার। আচ্ছা, আর মানে সমালোচনা আসলে কে ঠিক সঠিকভাবে নিতে পারে সেই প্রশ্নটাও একটু করতে চাই। সমালোচনা নিতে পারে, আপনি কমিউনিস্টদেরকে সমালোচনা করেন, নিতে পারবে। এই দেশে সবচেয়ে বেশি সমালোচনা কে নিতে পারে? সমালোচনা না নিয়ে তারা কি করবে, বা সমালোচনা করলে তারা আসলে করতেই বা কি পারে?
কারণ ওরা সমালোচনা করলে ওরা সত্যি কথা শুনতে পায়। কেউ যখন তাদেরকে চোর বলে, ও তো জানে চুরি করছে, এই জন্য নিতে পারে না। বুঝতে পারছেন? কারণ চোরকে আপনি বলতেছেন সবার সামনে চোর, ও তো জানে এটা সত্যি কথা, এই জন্য নিতে পারে না। কিন্তু আমাকে যদি মানে ধরেন তার হাতে পাওয়ার আছে, আপনি সমালোচনা করলে আপনাকে সে রাজাকার বলতে পারবে এবং কিছু ব্যবস্থাও নিতে পারবে, বা এখনো যারা সরকারে আছে তারাও হয়তো, কিন্তু কমিউনিস্ট আসলে কি বা করতে। আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আমি যদি আপনাকে এখন একটা খারাপ কথা বলি, আপনি জানেন এই কাজটা আপনি করেন নাই, অথবা আপনি উড়ে দিবেন যে এই লোকটা বলতে মিথ্যা কথা বলে আমার। কিন্তু যদি কেউ চোরকে চোর বলে, সে তো ভাবে আমার সব কথা বলে দিচ্ছে। আমি আপনাকে একটা জোকস বলছি। এই ইয়ের আমলে, স্টালিনের আমলে একটা লোক রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছে যে স্টালিন একটা পাগল, স্টালিন একটা ছাগল, স্টালিন একটা পাগল, স্টালিন একটা ছাগল। তো তখন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তো ধরে নিয়ে গিয়ে তাকে জেলে দিছে। কেন জেলে দিছে? বলছে রাস্তার মধ্যে দাঁড়া উৎপাত করতেছিল, এই জন্য 1 বছর শাস্তি। তো তাইলে বাকি বলে যে বাকি 10 বছর শাস্তি হচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দিছে। আপনি বুঝতে পারছেন কথা? আচ্ছা, মাঝখানে একটু ফ্রিজ হয়ে গিয়েছিল, মানে 1 বছর সাজা হচ্ছে উৎপাত করছে, আর বাকি 10 বছর হচ্ছে রাষ্ট্রীয়। বলেছে 1 বছর শাস্তি হয়েছে, সে রাস্তায় দাঁড়ায় পাগলামি করতেছিল, সেই জন্য উৎপাত। 10 বছরের সাজা হয়েছে যে সে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। স্টালিন যে একটা পাগল এবং ছাগল সে বলে দিচ্ছে। তো স্টালিন মাইন্ড করবে না? সত্যি কথা বলে দিচ্ছে তো, এই জন্য 10 বছরের সাজা। আওয়ামী লীগ যে চোর, আওয়ামী লীগ যে চোর, এইটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম সমালোচনা। ভোটও চুরি করছে, টাকাও চুরি করছে। জি জি, এখন তো মানে খুব ভালোভাবেই বলা যায়, সেটাই তাদেরকে বললে এখন আর কিছু হয় না, কিন্তু সরকারকে সমালোচনা করলে কি কিছু হয়? আমি মানে ওই একটা বিদেশিদের প্রশ্নটা আবার এড়িয়ে গেলাম, আমি পরের প্রশ্নে চলে আসি, যেহেতু এই প্রসঙ্গ চোরকে চোর বললে সাজা বা ব্যবস্থা প্রসঙ্গটি আসলো। আমরা দেখলাম মঞ্চ ৭১, সেখানে লতিফ সিদ্দিকী, আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, শ্রদ্ধেয় শিক্ষক আমাদের তিনি, তারা একের পর এক মানে তারা গ্রেপ্তার হলেন, তারা কারাগারে আছেন, তাদের মানে জামিন হচ্ছে না, রিমান্ডও নাকি হবে বা হয়েছে কিনা আমি এখন অবশ্য সবশেষ খবর জানি না, আবেদন করা হবে এতটুকু পর্যন্ত জানতাম। তারপরে এই মঞ্চ ৭১ সাথে সম্পৃক্ততার কথা বলে সেই সন্ত্রাস বিরোধী আইনেই আবু আলম শহীদ খান সাবেক সচিব গ্রেপ্তার হলেন, এরপরে আরো একজন সচিব গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনেই। এরপর কে বা কারা এটা বলতে পারি না কে বা কারা, কারণ আমার কাছে খুব অবাক লেগেছে যে কামাল হোসেন এবং জেডাই খান নাই, 2 জন সেখানে যাবেন বলেছে, কিন্তু জেডাই খান পান্না যায় নাই। তো তাহলে সন্ত্রাস যদি করে থাকে, সবচেয়ে বড় সন্ত্রাস তো জেডাই খান পান্না নিজেই করেছে। তো সেই লোক তো দেখে আবার বিবৃতি দিচ্ছে। আর কামাল হোসেন সাহেব যাবে বললো কেন মানুষজনকে? এটা তো বলে তিনি আরেকটা খারাপ কাজ করেছে। কামাল হোসেন সাহেব প্রায় এরকম খারাপ কাজ করে। এখন তিনি অসুস্থ হয়েছেন, তাকে অবশ্য না আগেও এরকম করে না, উনি অসুস্থ উনি জানে না, তো উনি এখানে যাবে কথা বলছে কেন? মানুষজনকে তো ওনার নাম ব্যবহার করে লোক ওরা টাকাটাকি। তার মানে কি, মানে যারা আয়োজক ছিল তাহলে তাদেরকে কেন ধরছে না সরকার, যদি আসলে ধরার মতো কাহিনী থেকে থাকে? তো আমি কি জানি ভাই, এই যে আপনি প্রশ্ন করেন সরকার কেন ধরেন, আপনি সরকারের একটা লোককে প্রশ্ন করেন, সরকারের লোকরা উত্তর খুব একটা পাই না তাদেরকে ধরার জন্য। আপনারা বিভিন্ন কথা বলেন, কি ব্যাখ্যা আপনারা দিতে পারেন, কি মনে হয় সেটাই জিজ্ঞেস করেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সরকার কেন এই কাজটা করে না, সরকার কেন করে না সরকার বলতে পারবে, আমি কেমনে বলতে পারবো? আমি বলতে পারবো আপনার মতে না করাটা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? না, আমি সঠিক আর ভুলও বলতে পারবো না। সরকার অনেক কিছু করে, অনেক কিছু করে না। সরকার কোন কাজ কেন করে এটা সরকার ছাড়া কেউ জানে। কারণ আপনি দেখবেন যে একই সরকার এক জায়গাতে একরকম আচরণ করে, আরেক জায়গাতে আরেক রকম আচরণ করে। এই জিনিসটাই তো মানুষজনকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে যে আসলে তারা কোনটা আসলে তারা করে বা কোনটা করতে চায়, কোনটা করতে চায় না, কেউ তো বলতে পারে না। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, একদল লোক গিয়ে একটা আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এখন মজার ব্যাপার শোনেন, ওখানে 2টা আবৃত্তি হচ্ছিল, মানে 2টা আলাদা আলাদা সংগঠন। এখন একটা সংগঠন তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে আবৃত্তির বিভিন্ন লোকজন তো এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারপরে কি আবৃত্তি ফেডারেশন, এগুলোর মধ্যে ছিল, এবং বাংলাদেশের বড় বড় আবৃত্তির দলগুলোতে এরাই নেতা হিসেবে বসেছিল। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে অন্যান্য রাজনৈতিক দলের এত সংস্কৃতি নিয়ে মাথা ঘামানোর ব্যাপার ছিল। এখন এরা কোথাও যাইতে পারে না। এখন এদের কাছ থেকে যারা আবৃত্তি শিখেছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা, এরা তো আগে ওদের ওই দলে গিয়ে একটুখানি স্টেজে যেত, একটুখানি গল্প করতো, একটু কবিতা বলতো, একটু খুশি হইতো, একটু ছবি তুলতো। এরা তো পয়সা করে দিয়ে আবৃত্তি শিখেছে সব আবৃত্তির স্কুল থেকে। এখন সেগুলোর কোনোটাই কোনো অনুষ্ঠান নাই। এখন তারা নিজেরা একটা অর্গানাইজেশন বানাইছে, ওটার নাম দিচ্ছে শব্দসুধা। তারপর ওইটাতে তারা গিয়ে একটু আবৃত্তি করবে।
সেটা বন্ধ করে দিচ্ছে, বলছে আবৃত্তির ভিতরে নাকি ফ্যাসিবাদী কবিতা আছে। কেন? ওইখানে কিছু কবি আছে তারা নাকি ফ্যাসিবাদী কবি। এখন নির্মলেন্দু গুণ মনে করেন 71 সালে একটা কবিতা লিখছে, ওই সময় কোন ফ্যাসিবাদ ছিল? নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখছে, মনে করেন হুলিয়া কবিতাটা। এখন এইটা কোন ফ্যাসিবাদী কবিতা হবে? তাই না? আসলে এরকম অদ্ভুত যুক্তি দিয়ে এখন বহু কিছু কাজ হচ্ছে, এবং এইসব কাজে বাধা দেওয়ার মতো কোনো আগ্রহ সরকারের নেই। মানে সরকারের আগ্রহ নাই, কিন্তু মানে যদি বলি সুশীল সমাজ বা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে আছে নাকি বাংলাদেশে? সুশীল সমাজ বলে তো বাংলাদেশে একটা কিছু ছিল, এটা প্রথমে ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রথমে সুশীল সমাজের সুবিধা নিয়েছে, তারপরে আওয়ামী লীগের মতের বিরুদ্ধে সামান্য সমালোচনা করলে তাদেরকে সুশীল বলে গালিগালাজ, আতেল, সুশীল, এই যে গালিগালাজের যে প্রক্রিয়াটা, সুশীলদেরকে গালিগালাজ দেওয়ার যে জিনিসটা, এটা শুরু করেছিল আওয়ামী। এবং তারা বলার চেষ্টা করতো কি যে সুশীলরা তত্ত্বাবধায়ক সরকার বানায় দেশকে নষ্ট করেছে, 111 নাকি সুশীলরা নিয়ে এসেছে, সুশীলরা নাকি তলে তলে মানে ঘিও খায়, আবার উপরের দিকে সয়াবিন তেলও খায়, এইসব আবল তাবল কথাবার্তা বলতো। তো সুশীলদেরকে যে আক্রমণ করা এবং নিজস্ব সুশীল বাহিনী তৈরি করা, যারা সুশীল না, যারা মানে শিশিল, মানে তেলের শিশি হাতে করে, সুশীলদের বদলে শিশিল জাতি তৈরি করেছিল, তেলের শিশি হাতে করতো। এই শিশিল জাতিটা তৈরি করেছিল তো আওয়ামী লীগ। এখন এই শিশিল গুলো আর কথা বলে না, কি করে বলবে? তেল দেওয়ার পা নাই, তেলের শিশিতে প্রতিনিয়ত তেল ভরে দেওয়ার লোক নাই, সব পালিয়ে গেছে। আমি কিন্তু এই সুশীল গুলার একদমই পছন্দ করি না, এগুলো আওয়ামী লীগের সুশীল। আওয়ামী লীগের সুশীল গুলার কাজই ছিল আওয়ামী লীগ আবল তাবল কথা বলে। আওয়ামী লীগের সুশীলরা পালিয়েছে, এখন আর কোনো সুশীল নাই। আমি আপনাকে আরেকটা মানে এখন আমাদের সমাজে কোনো সুশীল নাই, মানে সুশীল নাই। শোনেন, আওয়ামী লীগের সম্পর্কে একটা গল্প বলি। পাবনা মেন্টাল হাসপাতালের বাইরে একটা লোক গাড়ি পার্ক করবে, তো পিছন থেকে একটা লোক বলতেছে আসো 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 আসো, তো ব্যাক করছে, করার পরে ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর লোকটা নেমে বলতেছে আপনি এটা কি করলেন, আমার গাড়িটাকে ড্রেনে ফেলে দিলেন? তখন লোকটা বলতেছে আসো আসো আসো, আরেকটা গাড়িকে বলতেছে। তখন ও জিজ্ঞেস করতেছে আপনি আসো আসো করতেছেন কেন? বলে তোরটা ছিল 39, এটা 40। মানে ও এই পর্যন্ত 39টা গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে, 40 নাম্বারটাকে আবার ডাকছে। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের সুশীল গুলা 39 বার আওয়ামী লীগের গর্তে ফেলা, 40 বার ফেলেছে, কারণ এরা তো তেল দেওয়া ছাড়া কিছু করে না। ওরা আওয়ামী লীগের সমালোচনা করতো। জি, আচ্ছা, আওয়ামী লীগের সুশীলরা গেল, এখনো কি কোনো সুশীল নাই? আপনি কি মিউট হয়ে গেছেন নাকি? আপনাকে আমি শুনতে পাচ্ছি না। বলতে দিত না কেন? আল মাহমুদ তাদের দলের কবি না। এই ধরনের একটা কবি, যার কবিতা কিনা বাংলাদেশের সেরা কবি, আওয়ামী লীগটাই কাজ করেছিল। সুশীল সমাজকে বিভক্ত করে, রাজনৈতিক ভাবে তাদেরকে আলাদা করে, সুশীল সমাজের মধ্যে নিজেদের লোকজন তৈরি করে সুশীল সমাজটাকে নষ্ট করেছিল আওয়ামী লীগ। কি নষ্ট করে? মানে কবি, সাংবাদিক, সংস্কৃতি কর্মী সবই তাদের হতে হবে, অথবা তারা ওই যে আপনি বলছিলেন রাজাকার? না, সবই তাদের হতে হবে না, তারা তাদের হওয়াইতে হবে, এবং যারা তাদের হবে না তাদেরকে তারা স্বীকার করতো না যে তারা সুশীল, তাদেরকে জায়গা দিত না, তাদেরকে কোনো জায়গায় কথা বলতে দিত না। তো সেই আওয়ামী সুশীলদের মানে সুশীলদের কি হলো? তারাও হয়তো পালিয়ে গেছে কিনা? এখন যারা কথা বলছেন, আমি এটা একটু আমাকে বলেন। ডাক্তার আব্দুল নূর তুষার পদলেহন করলে কিছু পেত, এই পদলেহন করার বিনিময়ে তারা কিছু পেত। এখন পাওয়ার লোক নাই, দেওয়ার লোক নাই, সুশীলদের মুখ বন্ধ। আচ্ছা, মানে শিশিল, আপনি যাদেরকে আসলে শিশিল বলে আখ্যায়িত করছিলেন তারা শিশিল, আমি এদেরকে শিশিল বলি, কারণ এদের দুই পকেটে তেলের শিশি নিয়ে ঘোরা। সেই শিশিলরা এখন বন্ধ করে রেখেছে তাদের সেই শিশিলের ব্যবসা। কিন্তু এখন যারা তখন সমালোচনা করার যে সমস্যা ছিল, এখন আমি আসলে যে প্রসঙ্গটা নিয়ে তুলছিলাম যে মঞ্চ ৭১-এর সাথে সম্পৃক্ত সবাই, আপনি বলছেন আয়োজকদের কিছু হচ্ছে না, বাকিদেরকে জেলে ভরছে, মানে কারোর কি কিছু হওয়া উচিত? তাদেরকেও কি জেলে ভরা উচিত নাকি? আসলে ব্যাপারটা আমি এটার উত্তর দিয়েছি, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এটা নিয়ে আমি আলোচনা করতে আর আগ্রহী। মানে তাহলে কি মানে তাদের নিয়তিটা কি বলে আপনার মনে হয়? তারা কি জেলে, যারা আগে ছিলেন তাদের মধ্যে জেলে থাকবে এরকমই মনে হচ্ছে? বিচার আদালত যদি ঠিক থাকে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো বের হবে, তাই না? বিচার এবং আদালতকে প্রমাণ করতে হবে বিচারের মধ্যে দিয়ে যে তারা সুবিচার দিচ্ছে। সুবিচার না হইলে মানুষ বুঝে, ভুয়া মামলা হইলেও মানুষ বুঝে। মানুষের সেন্স তো আর কমন সেন্স, এটাকে তো আপনি সরাই নিতে পারবেন না। মানুষ বুঝে না, এটা ভাবার তো কোনো কারণ নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা খুব সুন্দর কথা আছে যে পৃথিবীর মানুষের সবচেয়ে পাওয়া যায়, মানে মানুষের যে সাধারণ বুদ্ধি, এটাকে বলে কমন সেন্স। কিন্তু এখানে বলা আছে যে কমন সেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেয়ার সেন্স। এই যে সাধারণ বোধ বুদ্ধি, এটাই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এবং মানুষ আরেকটা কথা বলে, মানে যাদের উইজডম আছে, তারা বলে যে ক্ষমতায় গেলে এই কমন সেন্স একদম হারিয়ে যায়। তো এখন কমন সেন্স হারিয়ে গেছে।
কাকে ধরবে কাকে ধরবে না এই ব্যাখ্যাটা আসলে সরকারের। মানুষ তো দেখতে পায় কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি তো ঢেকে রাখতে পারবেন। আওয়ামী লীগকে ঢেকে রাখতে পেরেছিল যে তারা চুরি করে, কেউ কি ঢেকে রাখতে পেরেছে তার অপরাধ? এটা পারে না। সুতরাং অপরাধের কোনটা অপরাধ না, কোনটার জন্য কি শাস্তি হওয়া উচিত, এগুলো তো মানুষ বুঝে। আপনি যতই ক্ষমতা থেকে যাই করেন না কেন, কোনটা অন্যায় হচ্ছে আর কোনটা ন্যায় হচ্ছে এটা প্রশ্ন করে জানার কিছু নাই। আপনি নিজের বুদ্ধি দিয়ে বিচার করেন না। আমি মনে করেন আপনার ইন্টারভিউটা নিচ্ছে, আপনি বলেন আপনার এটা ভালো লাগছে, আপনার কি মনে হয় এটা দেখে? না, কারণ আমিও এটার বাইরে ছিলাম, আমি বাইরে থেকে দেখছি, তাই না? আমি তো ওখানে যাইনি। আমি আসলে যদি আপনি আমাকে প্রশ্নটা করেন, আমার মনে হয় যে আমি স্পষ্ট হতে পারছি না যে তাদের অপরাধটা কি, তাদের মানে তাদের তো বলতে হবে সন্ত্রাস বিরোধী। আমি তো স্পষ্ট হই নাই, আমি কেমনে স্পষ্ট হব? আমিও হই নাই, জাতীয় স্পষ্ট হয় নাই। স্পষ্ট করার দায়িত্ব কার? আপনি বলেন। তাহলে যেগুলো চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে সরকার আসলে ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু যেগুলো অস্পষ্ট ধোঁয়াটে কারণে সরকার গ্রেপ্তার করছে, তাহলে এটার জন্য কি মানে এটা এই বিষয়ে একটা বক্তব্য বিবৃতি বা কিছু তো একটা বলার থাকা দরকার নাকি? আপনি ফেডারেশন গুলোর নাম জানেন না? এতগুলো যে ফেডারেশন পালতো আওয়ামী লীগ, ওই ফেডারেশন গুলোর নেতা নেত্রীদেরকে ডাকে এনে একদিন জিজ্ঞেস করেন, এই শিশিলদেরকে ডাকেন না। এই শিশিলরাই তো আওয়ামী লীগকে ভর্তি ফলাইছে। কারণ সারাদিন তালি দিত, আসো আসো আসো, 39 40 সারাদিন তালি দিত। এখন কি কোনো শিশিল আছে? এখন কি সব শিশিলরা শেষ হয়ে গেছে নাকি এখনো শিশিল আছে? বাদর নাচে যে বাদরটা তালি দিতে থাকে না, এরকম বাদর নাচ করছে। তালি দিত আর খালি তালি দিত, যাই করে তালি দিত, তালি দিতে দিতে ফালে দিচ্ছে। ডাক্তার আব্দুর রফ তুষার, এখন কি কোনো তালি দেওয়া শিশিল আছে নাকি সব শেষ? এখন তো সুশীল সমাজ না। কোথায় সুশীল? মানে শিশিল সমাজ আছে কিনা আপনার ভাষায়? শিশিল সমাজ সবসময় থাকে, শিশিল সমাজ গজায় যায়। কারণ শিশিল সমাজ ছাড়া তো ক্ষমতার কাছ থেকে কিছু আদায় করা যায়। ক্ষমতার কাজই হচ্ছে ক্ষমতার পা দেখা যায়, ক্ষমতার হাত দেখা যায় হচ্ছে নির্যাতনে, পা দেখা যায় হচ্ছে তেল দেওয়ার জন্য। ক্ষমতার হাত আর পাই দেখা যায় দুইটা। হাত হচ্ছে মানুষের উপরে নির্যাতন করে, ক্ষমতার লম্বা হাত বলে না, আর পা হচ্ছে এটা ঘেরে বসে থাকে, উঠবে না, সে ক্ষমতার চেয়ারে বসে থাকবে। চারটা হচ্ছে চেয়ারের পা, দুইটা হচ্ছে নিজের পা, 6 পা নিয়ে বসে। এখন এই 6 পায়ের মধ্যে 2 পায়ের মধ্যে তেল দিলে ক্ষমতা আহু করে, যে তেল দেয় তারে কিছু দিয়ে দেয়। সেরকম তৈলজীবী এখনো আছে, আপনি চারদিকে তাকালে দেখতে পাবেন। তৈলজীবীরা বুদ্ধিজীবীদের সম্মান নষ্ট করেছে, শিশিলরা সুশীলদেরকে ধ্বংস করেছে। আগাছা যেভাবে বিরাট জঙ্গলকে নষ্ট করে ফেলে, ওইরকম। জি, আমি এই প্রশ্নটি করছিলাম, আপনি বলছিলেন এই প্রসঙ্গে আপনি আর কথা বলতে চান না, যেহেতু বিষয়টা আমার মতো আপনিও অস্পষ্ট যে কি অপরাধে তাদেরকে, কিন্তু আপনার কাছে কি এটা মনে হয়? স্পষ্ট বলেন, কে স্পষ্ট? এই পান্না বেটা সবাই দাওয়াত দিল কেন? দাওয়াত দিয়ে নিজে গেল না কেন? তাহলে কি একটা ফাঁদ পাতা হয়েছে বলে মনে হচ্ছে? আমি জানি না, আপনি বারবারই আপনারা খোঁচাইতেছেন। আমারে খোঁচায় লাভ নাই তো, আপনি যেটুকু জানেন আমিও সেটুকু জানি। ও আচ্ছা, আমি যেটুকু জানি আপনিও সেটুকু জানেন। আচ্ছা, সাধারণ মানুষ সেইটুকু সবাই জানে, সবাই তো আসলে একটা পারসেপশনের উপরে চলে। যদি জানানোর মতো বিশেষ কিছু থাকে সেজন্যই আসলে বারবার প্রশ্ন। আচ্ছা, এটা যদি আপনি আর এই বিষয়ে বলতে না চান তাহলে আমার প্রশ্নটা তাহলে রয়ে গেল যে আসলে এরপর কে বা এরপর কারা আরো আছে কিনা, তালিকাটা আরো লম্বা হবে কিনা সেটি আমাদের জানা নাই। তাহলে একটা ঘটনা আর একটা মাঝখানে দেখলাম যে এনিবডি ক্যান বি, বিকজ ওইখানে তো কেন কাকে কি জন্য ধরতেছে কেউ তো জানে না। সুতরাং এটাতে যে কেউ হইতে পারে, না আপনিও হইতে পারেন। আপনি দেশে আসলে আপনারা ধরে পারেন, আপনিও আসতে পারেন। হ্যাঁ, আপনি হতে পারেন। হ্যাঁ, হইতে পারে না, ধরার জন্য কোনো কারণ লাগে না। জিজ্ঞেস করলে আমাকে শোনেন, এরপরে কি আমাকে জিজ্ঞেস করলে আমার একটা টিয়া পাখি পালতে হবে, তারপরে কাগজ রাখতে হবে, তবে টিয়া পাখিটা হাঁটতে হাঁটতে যাবে, যাওয়ার পর টিয়া পাখি একটা নাম তুলবে, আমি বলবো এইটা। এছাড়া তার কারো পক্ষে বলা সম্ভব না কে ধরা পড়তেছে। গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে এলেন দ্বারা এটা খোঁজাখুঁজি না করলে, বাটি চালান না দিলে বোঝা সম্ভব না তো, কারণ এটা তো কোনো যুক্তি নাই না। কিন্তু এটার তো একটা নিশ্চয়ই ট্রেন্ড আছে, সরকার তো নিশ্চয়ই টিয়া পাখি দিয়ে নাম উঠিয়ে উঠিয়ে জেলখানায় ঢুকাচ্ছে না। আল্লাহ জানে, আমরা তো জানি না। আপনি জানেন? না, আমি জানি না। আপনি আমার বারবার বলাতে চাচ্ছেন, আপনি খুঁজে বের করেন না টিয়া পাখি। আমার আসলে সেই খুঁজে বের করার সামর্থ্য নাই ডাক্তার আব্দুল নূর তুষার। এর মাঝখানে একটা ঘটনা দেখলাম যে কাদের সিদ্দিকীর বাসায় টাঙ্গাইলে তার বাড়িতে হামলা হলো, তারপর তিনি একটা সমাবেশ ডাকলেন, তারপরে সেখানে ছাত্রদেরও কোন একটা সংঘ যেন সমাবেশ ডাকলো, এবং তারপর সেখানে 144 ধারা জারি হলো টাঙ্গাইলে। কাদের সিদ্দিকী বললেন মুক্তিযোদ্ধাদের সমাবেশে 144 ধারা জারি করা হলো বা করতে দেওয়া হলো না, এটা একটা নজির সৃষ্টি হলো, এরকম একটা কথা তিনি বলেছেন। একটু আপনার কাছে এই ঘটনাটাকে কি মনে হয় যে পাল্টাপাল্টি? কারণ আওয়ামী লীগের সময়, আপনারা আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যে যখন বিএনপি একটা সমাবেশ বা কিছু একটা বিক্ষোভ টিক্ষোভ দিত, তখন দেখা যেত আওয়ামী লীগও পাশাপাশি দিত, পুলিশ বলতো কেউই অনুমতি পেল না। সেরকমই কি কোনো খেলা এখনো চলছে? আমি আসলে জানি না,
আমি জানি কাদের সিদ্দিকী হঠাৎ করে কেনই বা একটা সমাবেশ ডাকবেন, কেনই বা সেখানে 140 তার বাড়িতে হামলার জন্য আসলে মানে এই কাদের সিদ্দিকের দল আছে না, সেই দল কি এই ঐক্যমত দাওয়াত পাইছে? ওনার আগে গিয়ে মিটিং করছে? আমি জানি না, তারা তো আমার জানা নেই, আপনি জানতে পারেন, আপনি জানতে পারেন। হ্যাঁ, না কাদের সিদ্দিকী তো জানেন। ওনার দল আছে না গামছা পার্টি, উনি একটা গামছা পার্টি করছে না? গামছা পার্টি কোনো তো দাওয়াত পাইছে না? কাদের সিদ্দিকী যান না ঐক্যমত কমিশনে, সেটা আমি মানে ওনাকে দাওয়াত দিচ্ছে, মানে ওনাকে দাওয়াত দিচ্ছে। তো এই সরকার ওনার রাজনীতিবিদ মনে করে না, উনি মিটিং করতে গেছে। উনি তো আসলে ধরেন এই যে আমি এত রাত আমার খিদা লাগছে, আমি খাই নাই, আপনাদের সামনে বসে কলা খাচ্ছি। আচ্ছা, খান দর্শক নিশ্চয়ই এটা দেখবে, এটা নিশ্চয়ই খুব একটা খেতে খেতে কথা যদি বলতে পারেন কথা বলেন, কোনো সমস্যা নাই, কথা বলতে পারলেই হলো আর কি। তো মানে আপনি এটিকে কি মনে করেন যে এই মুক্তিযোদ্ধাদের সমাবেশটা যে হলো না বা হতে দেওয়া হলো না, 144 ধারা জারি করা হলো, এটিকে আসলে কেমন হলো? আমি জানি না, আপনি বারবারই আমাকে জিজ্ঞেস করেন পুলিশ কি করছে, আমি জানবো, আমি কেমনে জানি? আপনি আসলে কি জানেন ডাক্তার আব্দুল লতিফ, সেটাই বলেন আজকে। আমি জানি না, আমি তো আপনার মতো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। আমিও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। না, কেন 144 ধারা জারি করছে আপনি আমারে জিজ্ঞেস করেন? আমি 144 ধারা জারি করছে কিনা এটা জিজ্ঞাসা করছি না কিন্তু ডাক্তার আব্দুল লতিফ, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে বিষয়টা কেমন হলো। 144 ধারা পুলিশ মনে করেছে জারি করার দরকার, জারি করেছে। 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, এটার জন্য কিন্তু কোনো কিছু লাগে না। সরকার যদি মনে করে ওই জায়গাতে একটু গন্ডগোল হবে, বলে দিতে পারে 144 ধারা, ডিসি জারি করতে পারে, এটার জন্য কোনো কারণ লাগে না। আমাদের দেশে যেসব আইন কানুন আছে সেগুলো খুব জনবান্ধব, খুব জনবান্ধব না, এগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, এবং ব্রিটিশ আমলের আইনই। আপনি কি জানেন ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে কি হইতো? কি হতো? ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে যেখানে 144 ধারা হইতো, ওইখানে সাধারণ মানে ভারতীয় জনগণ হাইটে যাইতে পারতো না, হামাগুড়ি দিয়ে যাইতো, সোজা দাঁড়ায় 2 পা দিয়ে হাঁটতে দিত না। এবং এটা আছে, কেওস অফ এন এম্পায়ার নামে একটা বই আছে, খুঁজে বাইর করলে দেখবেন। কেওস অফ দ্য এম্পায়ারের মধ্যে একদম রাইটাররা লিখে দিছে কোথায় কত তারিখে কিভাবে এই ব্রিটিশ পুলিশ সাধারণ ভারতীয় জনগণকে, তখন তো আমরা সবাই ভারতীয় জনগণ ছিল, কিভাবে হাঁটু গায়েরা রাস্তা দিয়ে ক্রল করে যাইতে বাধ্য করতো 144 ধারা জারি করতে। সেইগুলো তো এই আইন, এগুলো কি হাজার মানে 100 বছর ধরে এই আইন পাল্টেছে না, সেইভাবে ইচ্ছা করলে জারি করতে হবে, মনে হইলো জারি করতে, এটার জন্য কোনো কিছু লাগে। জি, মনে হলো জারি করলো, কিন্তু জারি করার পরে যেটা যেরকম দেখলাম আমরা, মানে সমাবেশটা আসলে হতে পারলো না, মুক্তিযোদ্ধাদেরকে সমাবেশ ডাকা হয়েছিল সেটি হতে পারলো না, এটিকে একটা মানে কেমন বার্তা দিল বা এটিকে একটা ভালো নজির সৃষ্টি হলো? আমাকে একটা জিনিস বলেন, এখানে আরেকটা ঝামেলা আছে, রাজনৈতিক দল জনসমাবেশ না ডাকে আলাদা করে শুধু মুক্তিযোদ্ধা সমাবেশ ডাকে, এরা সবাই বয়স্ক মানুষ, এখন কি মুক্তিযোদ্ধারা সব তরুণ? এরা কি জেনজি? না, এদেরকে ডাকে আনার এত চেষ্টা কেন? এরা এখন যারা মুক্তিযোদ্ধা আছেন তারা সম্মান নিবেন এবং তারা তাদের পলিসি দিবেন বা তারা তাদের মতামত দিবেন, আপনি আলাদা করে জনসভা ডাকতেছেন মানে তিনি একটা প্রতিবাদ করতে চাচ্ছেন। কাদের সেদিকে জনতা নাই, উনি জনতাকে ডাকতে পারে না, তো মুক্তিযোদ্ধাদের ডাকলে সমস্যা কি? সমস্যা আছে না? জনতা আমার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা করে ডাইকা না আপনি সুযোগ দিতেছেন কেন সবগুলার একসাথে ধরার জন্য? আপনার মনে হয় যে এরকম সবগুলো একসাথে আসলে সবগুলোকে একসাথে ধরার মতো একটা প্রক্রিয়া চলবে? আমার মনে হয় না, আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না, আপনার কি মনে হয়? এই প্রশ্ন আমার কাজই তো জিজ্ঞাসা করার জন্যই আপনাকে গভীর রাতে প্রশ্নেরই ধারা বদলাইতে হবে আপনাকে। আপনি বারবার বলতে থাকেন আপনার কি মনে হয়, আপনি কি জানেন, আমি কিছু জানি না। তাহলে কি আপনাকে ডাকাটাই ভুল হয়েছে ডাক্তার আব্দুল লতিফ স্যার? আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন বলে আপনার বিশ্লেষণগুলো খুব এটা বদলাইতে হবে, কারণ আপনি আমাকে বারবার জানতে চাচ্ছেন এটা কেন করছে, ওইটা কেন করছে, কে কোনটা কেন করছে, আমি কেন বলবো না, কে কোনটা কেন করেছে সেটি আমার প্রশ্ন না ডাক্তার আব্দুল লতিফ। আপনি একটু খেয়াল করে আমার প্রশ্নগুলো শুনে, আমি বলছি এই বিষয়টা কেমন হলো, এটা কেমন বার্তা যাচ্ছে, এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি, এই হচ্ছে আমার প্রশ্ন। একটু আগে আমি আপনাকে কমন সেন্স নিয়ে গল্প বলছি, আপনি কি চান এখন আমি আবার কমন সেন্স নিয়ে গল্প বলি? আপনার যতটুকু কমন সেন্স আমারও ততটুকু কমন সেন্স। জি, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন। প্রশ্ন করার কিছু নাই, যে প্রশ্নের উত্তর সবাই জানে, এটা এত কষ্ট করে প্রশ্ন করতে হয়? আপনার সাথে আমার এখন তর্ক হইতেছে। আমার মনে হয় না আসলে আমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর একই ভাবে জানি, এক একজন এক এক রকম ভাবে জানে, সেজন্য আমি জানি না, আমি বলেছি আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আপনি এটি জানেন না। আপনি কি এই বিষয়টি একটু বলতে আগ্রহী হবেন যে মানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে, বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি সম্প্রতি মবের ঘটনা প্রসঙ্গে তাকে একটু খারাপের দিকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, এটা উনি বললেই হবে না। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি যে জনগণ এটা আমি মন্তব্য করতে পারি,
কারণ আমি তো জনগণ, আমি তো রাস্তায় থাকি, আমি তো দেখি, আমি তো প্রতিদিন দেখতে পাই, শুনতে পাই, কিন্তু এটা আমি এটার মধ্যে বাস করি। সুতরাং উনি যদি বলে একটু উন্নতির দিকে, একটু অবনতির দিকে, এগুলা কিছুই না, অনেক খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি। জি, মানে সেখানে ফেসবুক খুলেন, আপনি ফেসবুক খুললে প্রতিদিন চিন্তায় রাহাজানি, মানুষ মানুষকে পিটাচ্ছে, মারতেছে, এইসব ভিডিও আসতেছে। এগুলা কোত্থেকে আসে, তাই না? ওই 5ই আগস্টের সময় বা জুলাই মাসে যেমন ভিডিও আসছে, আমরা সেই ভিডিও যেমন বিশ্বাস করছি, এই ভিডিও বিশ্বাস করি। তো সকল ভিডিওই তো বিশ্বাস করতে হবে। তাহলে সেই ভিডিও বিশ্বাস করলে তো একটা একটা সরকার যারা 12 মাসের বেশি ক্ষমতায় আছে এখন, তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, সেটা তো দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে অবশ্য তিনি বলছেন, আপনি বলছেন বেশ খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। জি, কিন্তু এই অনেক খারাপ পরিস্থিতিতে যেমন ধরেন যেই প্রসঙ্গটি আপনি মন্তব্য করতে চাইলেন না, সেরকম খুঁজে খুঁজে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হচ্ছে। আমি যেটা জানি না সেটা আপনি জানেন না বলে, কিন্তু সেখানে খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। অন্যদিকে এই যে আপনি বলছেন যে এখানে পিটিয়ে মারা হচ্ছে, ওখানে নানান রকম মব দেখা হচ্ছে, বিশেষ করে বাজারগুলোতে। নাকি কেউ কি পলায় ছিল? যারা গ্রেফতার হয়েছে কেউ কি পলাতক ছিল? খুঁজতে হয় নাই, খুঁজে খুঁজে কাউকে গ্রেফতার করছে, যাকে চাইতেছে তাকে। কিন্তু ওই তো একটা নির্দিষ্ট আইনে যাকে তাকে তার মবের মানে মবকারী হিসেবে ধরছে না, সন্ত্রাস বিরোধী আইনে ধরছে তাদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে তাদেরকে এভাবে এটা থেকে নড়তে পারতেছেন না আপনি, এটা ছাড়া আর কোনো বিষয় না। না, আমার বিষয় আছে, আমার প্রশ্নটা আপনি শোনেন। তাদেরকে ধরা যাচ্ছে, কিন্তু এই যে মাজারে হামলা হচ্ছে বা দরবার শরীফে হামলা হচ্ছে, একের পর এক মব হচ্ছে। 7 জন না 9 জনকে মাজারে হামলার জন্য ধরেছে, কিন্তু মাজারে যখন হামলা হচ্ছে তখন কেউ বাধা দেয় না। তো বিষয়টা এরকম যে আগে করে ফেলো, হ্যাঁ আগে করে ফেলো তারপরে ধরো, তো এটা তো আসলে অর্থহীন হয়ে যায়। তো আমার প্রশ্নটা এখানেই যে এখানে কেন আসলে এভাবে ধরতে পারছে না? এটা কি আপনার কিছু মনে হয় যে এখানেও কোনো পারছে না, সীমাবদ্ধতা নাকি উদ্দেশ্য? এইটা আবার বলতে পারবে পুলিশের, তো আপনি বারবারই বলেন কেন ধরতে পারছে না, কেন ধরতে পারছে না, আমি কেমনে বলবো? পুলিশের কি আপনি আমাকে বলেন, ধরেন আজকে সকালে কেন আপনি ডিম ভাজতে পারেন না, আমি কেমনে বলবো? বিষয়টা তেমন না মোটেই ডাক্তার আব্দুল নূর তুষার। এই প্রশ্নগুলোই এখন বারবার জিজ্ঞাসিত হচ্ছে যে এটা কি পুলিশের সীমাবদ্ধতা নাকি পুলিশের, আমি জানি না কেন। Why and how, that is two different question. কেন ধরছে না এটা যে ধরছে না সে বলতে পারবে, আমি কেমনে বলবো কেন ধরছে না? আমারটা তো হবে স্পেকুলেশন। সেটাই আমি আসলে সেটাই জানতে চাচ্ছি যে এই যে ধরতে পারছে না, ধরতে যে পারছে না সেটা আমরা দেখছি ডাক্তার আব্দুল নূর তুষার। আমি স্পেকুলেশন থেকে কোনো কিছু বলি না। এখন জানলে বলি, না জানলে না। আপনার কি মনে হয় সীমাবদ্ধতা নাকি এখানে কেন ধরছে না এটার উত্তর দিবে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন দিচ্ছেন না তিনি? তো আসলে কিছু খারাপের দিকে আমি বলতে পারি উনি ধরে না, আমি বলতে পারি উনি ধরে না, সেটা আপনিও বলতে পারেন উনি ধরে না। তো সেখানে আসলে আপনার কি মনে হয় এখানে সীমাবদ্ধতা নাকি এখানে আসলে উদ্দেশ্যের ঘাটতি বা সৎ উদ্দেশ্যের ঘাটতি? আপনার কি মনে হয় আমি যে পাঞ্জাবি পরছি, আমার শার্ট নাই, এটা সীমাবদ্ধতা নাকি আমি পাঞ্জাবি পরছি এটা আমার চয়েস? এটা আমি বলতে পারি এটা আপনার চয়েস। হ্যাঁ আপনি বললেন, কিন্তু এটা তো সত্যি না হইতে পারে, আমার শার্ট নাই আসলে। না আমি জানি, এটা আমি জানি ডাক্তার আব্দুল নূর তুষার, এটা একদম স্বাভাবিকভাবে সবাই জানে। আপনার মতো অবস্থা সম্পন্ন মানুষের শার্ট থাকে, পাঞ্জাবিও থাকে। জানেন দেখে উত্তর দিচ্ছেন, আপনি জানেন দেখে উত্তর দিচ্ছেন, আমি এরকম জানলে উত্তর দেই, না দিলে আমি এরকম আপনার মতোই বলি। যেটা আচ্ছা, আপনি জানেন না যে সরকারের মানে আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা নাকি উদ্দেশ্যের ঘাটতি, এই বিষয়ে আপনার কোনোই ধারণা নেই? না এটা কি আমরা, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করি, ওনাদের বন্ধুকে গুলি আছে নাকি নাই আমি জানি। আচ্ছা, মানে আসলে সীমাবদ্ধতা নাকি আসলে তাদের সতীর্থ মানে ইচ্ছার অভাব, এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই, এই বিষয়ে আপনি আসলে বলতে পারবেন না। সম্পর্কে আমার ধারণা নেই, কারণ এই ধারণা থাকতে গেলে ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট। আপনাকে কথা বলতে হবে, আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেটা লোকে বুঝতে পারে। বুঝতে না পারলে আমি আন্দাজে কল্পনা করে কেমনে বলবো। এখানে এখন আমরা আরেকটা প্রসঙ্গে একটু যাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ডানপন্থা, মাঝখানে বেশ কয়েকবার আপনি এটা নিশ্চয়ই শুনেছেন যে ডানপন্থা, উগ্রপন্থা, দক্ষিণপন্থার বিস্তার হচ্ছে বা উত্থান হচ্ছে, এরকম প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলছেন। এখানে আসলে এই যে সম্প্রতি ঘটনাগুলো দেখা যাচ্ছে সেটা কি তার কোনো প্রতিফলন বলে মনে করেন? এই ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান বলে? ডানপন্থার উত্থান বলে শব্দ আসলে আমি কোনো কিছু দেখি না, এটা কোনো ডানপন্থার উত্থান নয়। এখানে অরাজকবাদী যারা এনার্কিস্ট তাদের উত্থান হয়েছে। ডানপন্থীরা কি আইন কানুন মানে না? পৃথিবী যেখানে যাবেন বরং তারা কঠোর কঠোর আইন করতে হবে। ডানপন্থীরা মূলত আইনের মাধ্যমে, কঠোর কঠোর আইনের মাধ্যমে এক ধরনের তীব্র সংখ্যার জোরে অথবা তাদের দলের জোরে তারা দেশ শাসন করতে চায়, এবং ডানপন্থাই এক পর্যায়ে গিয়ে ফ্যাসিস্ট হয়ে যায়। অতএব আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ তো উগ্র ডান দলে পরিণত হয়েছিল, আওয়ামী লীগ তো মাঝখানে ছিল না।
তো সেই রকম ডানপন্থার উত্থান এখন হয় না, ডানপন্থা আরো আগের থেকে আওয়ামী লীগের হাত দিয়ে উত্থান হচ্ছে। আওয়ামী লীগ বিকেমে ফ্যাসিস্ট পার্টি বা বিকামে এক্সট্রিম রাইট। আওয়ামী লীগ মুখে বলতো যে সে মধ্যপন্থী, মুখে বলতো সে সংস্কৃতি পছন্দ করে, কিন্তু সে তার নিজের সংস্কৃতির বাইরে কারো সংস্কৃতি পছন্দ করে। তার নিজের একটা সংস্কৃতি আছে, ওইটা সে সবার জন্য প্রেসক্রাইব করতো। তো সেই রকম ডানপন্থার উত্থান অনেক দিন থেকে হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে এটা অরাজকতাবাদীদের উত্থান, অ্যানার্কিস্টদের উত্থান। এরা কোনো আইনি রাখতে দিতে চায় না, এরা নিজের হাতে আইন তুলে দিবে, যাকে খুশি তাকে যা খুশি করবে, একে গালি দিবে, ওকে মারবে, ওর বাড়ির সামনে বসে পড়বে, কারোর কাছ থেকে চাঁদা তুলবে, কাউকে গিয়া পায়ে ধরে সালাম করবে, কারোটা ভালো বলবে, কারোটা খারাপ বলবে, ওদের মনের ইচ্ছা মতো ওরা চলতে চায়। এটা অরাজকতাবাদী না, এটা হচ্ছে অ্যানার্কিস্ট। সেই অরাজকতাবাদী মানে এটির একটা বিস্তার আপনি দেখতে পাচ্ছেন। সে এখন তাহলে সেটা নিশ্চয়ই সরকারের জনপ্রিয়তার উপরে তার একটা প্রভাব পড়ছে, যেহেতু এই বিষয়গুলোর বিস্তার। বা এই সরকারের জনপ্রিয় হওয়ার তো কোনো দরকার নেই, সরকার ভোটে দাঁড়াবে না, সরকারের জনপ্রিয়তা করার তো কিছু নাই। এই সরকারকে জনপ্রিয় হইতে আসছিল, এই সরকার আসছিল দায়িত্ব পালন করে মানুষকে দেখাই দিতে যে প্রকৃত দায়িত্ব পালন কেমন হয়, একটা মডেল সরকার কিরকম হয়। এইটা হচ্ছে এই সরকারের দায়িত্ব। এই সরকারের মডেল সরকার হওয়ার কথা, আদর্শ সরকার হওয়ার কথা, যেটা দেখে রাজনীতিবিদরা শিক্ষা নিবে যে দেখো সরকার কেমনে চালাইতে পারে। তো সেইটা হচ্ছে এই সরকারের দায়িত্ব। এটা তো জনপ্রিয়তা হওয়ার জন্য এরা আসে নাই, এরা কি ভোটে দাঁড়াবে? এরা জনপ্রিয়তা দিয়ে কি করবে? ধরেন খুব জনপ্রিয় হয়ে গেল, তাহলে কি তারা দেশটা চালাইতেই থাকবে নির্বাচন ছাড়া? তা তো না। বলে এই সরকার তো জনপ্রিয় হইতে আসে না। এই সরকার আসছিল মডেল ফার্মেসি, মডেল থানা, ওরকম মডেল সরকার, মানে এইরকম লেখাপড়া জানা এত ভালো ভালো লোক। তাহলে এই সরকারের আদর্শ সরকার হওয়ার কথা, তারা আদর্শ সরকার আমাদেরকে দেখাবে, তাদের তো জনপ্রিয় সরকার হওয়ার দরকার। জি, সেই আদর্শ সরকারের জায়গায় মানে সে 8ই আগস্টে সেই আদর্শ সরকারের যে অবস্থান ছিল, এখন নিশ্চয়ই সেই আপনি যে অরাজকতার চিহ্ন দেখছেন তার নিশ্চয়ই একটা প্রভাব তার উপরে পড়েছে। আপনি কি, আমি এখন আরো অরাজকতা বেড়ে গিয়েছে, যার ফলে এই সরকার আদর্শ সরকার হইতে পারে নাই। জি, আমি এই প্রশ্নটা মাঝে মাঝে করি যে এই আপনি আসলে এই সরকারকে, আপনি অবশ্য আদর্শ সরকারের জায়গায় মাপকাঠিটা মাপছেন আদর্শ জায়গা থেকে, সেখানে আপনি সরকারকে 8ই আগস্ট গত বছরের 8ই আগস্টে কেমন মার্ক দিতেন? আপনি আসলে গত বছরের 8ই আগস্টে কেমন নাম্বার দিতেন, আর এখন আপনার এখানে এসে কেমন নাম্বার দেবেন? আমি নাম্বার দেই না, আপনার এই অনুষ্ঠানে আগেও একবার আমাকে নাম্বার, আমি প্রায় এই প্রশ্নটা করি। আমি নাম্বার দেই না, নাম্বার দেওয়ার কিছু নাই। সরকার তো ভোটে দাঁড়ায় নাই, সরকার তো আমার জনপ্রিয়তার অ্যাপ্রুভালও চায় না। নাম্বার দেওয়ার অন্যদিকে সরকার পারছে, সরকার কিছু পারে নাকি পারে না, পারলে 100, না পারলে 0। সরকার তো একটা কাজ করে না, তাই না? সরকার 100টা কাজ করে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা করে, সরকার ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, সরকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সরকার শিশু ও নারী কল্যাণ করে। সরকার তো বহু কাজ আছে, একটা কাজ বলে যে যেখানে ভালো কাজ করতেছে ওইখানে 100, আর যেটা পারতেছে না ওইখানে 0। জি, আচ্ছা, আপনি 10টা পেপারে পরীক্ষা দেন, অঙ্কে ফেল করছেন নাকি? অঙ্কে ফেল করলে তো আপনি পুরাটাই ফেল। ওইরকম আপনি যদি 1টা 2টা 3টা জায়গায় ফেল করেন তাহলে পুরাটাই ফেল হয়ে যায়। যার মধ্যে একটা হচ্ছে মানুষের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, আরেকটা হচ্ছে সুবিচার। এই দুইটা হচ্ছে প্রাইমারি দায়িত্ব সরকারের। তারপরে যদি তারা অর্থনীতি অন্য কিছু না পারে তাহলে আরো ফেল করতে থাকে। কিন্তু জানমালের নিরাপত্তা হচ্ছে সরকারের প্রথম দায়িত্ব। আপনি এই দেশে আপনি বেঁচে থাকতে পারবেন এবং আপনি অপঘাতে আপনার মৃত্যু হবে না, আপনাকে ভয় পেতে হবে না অনৈতিক কিছু না করলে। এই জায়গাটাই প্রতিষ্ঠা করা হচ্ছে একটি আদর্শ সরকারের প্রথম দায়িত্ব। এই জায়গাতে সরকার প্রায় শূন্য পেয়েছে। এই শূন্য পাওয়া অবস্থায় দেখা যাচ্ছে মানে সরকার বলছে আসলে সামনের বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পৃথিবীর কোন শক্তি সেই নির্বাচনকে, এটা তো ভালো কাজ। সরকার যদি একটা ভালো কাজ করে, সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করে, এটা হবে সরকারের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে সওয়াবের কাজ, সবচেয়ে চমৎকার কাজ, যেটা করলে ওনারা খানিকটা জনপ্রিয় হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সেই নির্বাচনকে ঠেকাতে পারবে না বলে এই সরকার দাবি করছে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ, আমি একটু প্রশ্নটা করি ডাক্তার আব্দুল নূর তুষার, উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে ডিসেম্বরে ভোট চাওয়া অনেকেই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। এই কথাটি বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনার কি কোনো বিশ্লেষণ আছে যে আসলে কারা ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, বা আসিফ মাহমুদের বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? উপদেষ্টা আসিফ মাহমুদ ডিসেম্বরে যে ভোট চেয়েছে সেখানে নির্বাচন পিছাতে চাবে, সেটা আগেই ভোট চেয়েছে। কিন্তু তারা কি এখন কোনো ষড়যন্ত্রে লিপ্ত? মানে উপদেষ্টা আসিফ মাহমুদ ডিসেম্বরে ভোট চায়, কেউ যদি ডিসেম্বরে ভোট চায় সেটা আগেই ভোট চেয়েছে, সে পিছাতে চাবে, সেটা ডিসেম্বরে চেয়েছিল। বলেন। জি, তার মানে এখানে আসলে কোনো ষড়যন্ত্র, তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র আপনার আছে বলে মনে হয় না? ভোটে যে যাইতে চায় না
সে ভোট পিছাইতে চায় অথবা ভোট না হোক সেটা চায়। ভোটে যে যাবে সে তো চাবে তাড়াতাড়ি ভোট হোক। যে মুখে বলবে আমি ভোট করবো না, যে ভোটের আগে 25টা শর্ত দিবে, তার নির্বাচন পেছানোর ইচ্ছা। ভোট নিয়ে যার কোনো শর্ত নাই সে তো সবার আগে নির্বাচন করতে চায়। এই সূত্রে গেলে আপনি বুঝবেন যে কে পেছাতে চায় কে চায় না। তিনি কি এখানে সেনাবাহিনীকে মেন করতে পারেন? আসলে ডিসেম্বরে ভোটের কথা তো বলেছিল। কতক্ষণের এই অনুষ্ঠান? কতক্ষণের? এই তো শেষ। আমার এটাই শেষ প্রশ্ন, আসলে নির্বাচন শেষের নির্বাচন এই প্রশ্ন। বলেন। জি, এবার প্রশ্নটা ওইটাই যে মানে সেনাবাহিনীও কিন্তু বলেছিল যে ডিসেম্বরে নির্বাচন, সবচেয়ে আগে সেনা প্রধানের কাছ থেকে এটি শুনেছিলাম। সেনাবাহিনী সহ সকলে আশা করেছিল ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা বিষয় হয়েছে এবং সেই চাপেই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে। না হলে সরকার বলতেছিল জুন মাসে, তাই না? আপনার অনুষ্ঠানে আলাপ হয়েছিল, আমি বলেছিলাম যে আবহাওয়া, পরীক্ষা, ঈদ এইসব বিবেচনায় নিলে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে, এরপরে এটা পিছিয়ে যাবে, জুনেও হবে, এটা বলেছিলাম। এটা স্বাভাবিক কমন সেন্স। সেই কমন সেন্স থেকে এটা সবাই বুঝতে পারে এবং নির্বাচন নিয়ে যেহেতু আমাদের অনেকের আগ্রহ, তাহলে আমরা সবাই নির্বাচন চাই, আমরা সেটা বলেছিলাম। সেই হিসাবে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ভালো সময় ছিল, কারণ শীতকাল। তারপরে যদি ধরেন ডিসেম্বর ভালো না হয় তাহলে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত শীতের একটা আমেজ থাকে। তো এর মধ্যে নির্বাচন হয়ে গেলেই নির্বাচন ভালো হবে, নাহলে মার্চ এপ্রিলে ঝড় বৃষ্টি শুরু হবে, তারপরে অনেক কিছু ঝামেলা হবে। পয়লা বৈশাখ ধরেন পার হইলো আর আপনি নির্বাচন করতে যাচ্ছেন, রমজান আসবে, তারপরে আসবে কোরবানির ঈদ, মাঝখানে বৈশাখী ঝড়, তাই না? এগুলো শুরু হবে। অতএব নির্বাচন করতে গেলে এটা ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে, সেটাই স্বাভাবিক। সেটাই সরকার রাজি হয়েছে, এক মাস পিছাইছে, এটা তো এমন কিছু না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ষড়যন্ত্র করছেন বলে যে অভিযোগ উঠছে, সেটি আসলে কাদের বিরুদ্ধে অভিযোগ হতে পারে সেটির সম্পর্কে কোনো মানে বিশ্লেষণ আছে কিনা, সেটি ছিল প্রশ্ন। নির্বাচন পিছানোর ষড়যন্ত্র তো কেউ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র কেউ করতে পারে, পিছায় তো কোনো লাভ নেই। মনে করেন নির্বাচন, মনে করেন আপনি একটা টেলিভিশন কিনবেন, তো এটা আপনি এখন না কিনে 2 মাস পরে কিনছেন, তো পিছায় কি লাভ হলো? 2 মাস টিভি দেখলেন না, এই তো। ফলে নির্বাচন পিছায় কারো লাভ হবে না, নির্বাচন বন্ধ করলে কারো লাভ হতে পারে। কেউ যদি ষড়যন্ত্র করে সে পিছাতে চাইবে কেন? পিছালে সে জিতবে, ব্যাপারটা তা না। কেউ যদি চায় সে নির্বাচন বন্ধ করতে চাবে, ষড়যন্ত্র আল্লাহরা নির্বাচন বন্ধ করতে চাবে, তারা নির্বাচন পিছাতে চাবে, পিছালে তো হবে জিনিসটা। আওয়ামী লীগের কি নির্বাচন বন্ধ করার কোনো ষড়যন্ত্র থাকতে পারে? এটাও দাবি করা হচ্ছে যে লোক মনে করেন, যে লোকের বিশ্বকাপে খেলার যোগ্যতা নাই, বাংলাদেশ মনে করেন বিশ্বকাপ বানচাল করার চেষ্টা করতেছে, ব্যাপারটা এরকম হয়ে গেল না? বাংলাদেশ বিশ্বকাপে চান্সই পাবে না, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ বানচাল করে দিবে, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আওয়ামী লীগের নিজের কোনো ঠিক নাই, নেতা নেত্রীরা দেশে নাই, আওয়ামী লীগের লোকজন কোথাও দাঁড়াইতে পারে না, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চাবে। কি কারণে? নির্বাচনে সে অংশই নিতে পারবে না, এটা বানচাল করলে কি আর না করলেই কি? ও কি পিছালে পরে অংশ নিতে পারবে? আওয়ামী লীগের এখন কি অবস্থা আপনি দেখেন, আওয়ামী লীগ কোথা থেকে এটা বানচাল? তারপরে এই যে অভিযোগ তোলা হয় নির্বাচন বানচালে ভারত থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, নির্বাচন হইলে কি আওয়ামী লীগের ক্ষতি হবে? কোন নির্বাচন যদি হয়ে যায়, জি সেটি তো প্রশ্ন। না হইলেও যে কোনো লাভ হবে, না হইলেও কি আওয়ামী লীগের লাভ হবে, আর হইলে কি আওয়ামী লীগের লাভ হবে? কোনোটাতে আওয়ামী লীগের লাভ হবে না। নির্বাচনের সাথে তার সম্পর্কই নাই, তার নিজের নিবন্ধন নিয়ে টানাটানি, তার নিজের রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়ে টানাটানি, সে নির্বাচন হইলে কি না হইলেই। তার মানে নির্বাচন বানচালে আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই বিষয়টির খুব একটা ভিত্তি নাই। না, এগুলো হইলো কেউ না কেউ বানচাল করতে হবে, না কাউকে না কাউকে শত্রু বলতে হবে। এখন ধরেন আপনার পরাজিত শত্রু, সে যেহেতু এখানে উপস্থিত নাই, বলে একটা কিছু বললেই তো হয় বলে, কিন্তু আসলে যারা নির্বাচন পিছাতে চাবে বা পিছাতে চাবে না, এদের নির্বাচনের সঙ্গে এদের ক্ষমতার কোনো সম্পর্ক থাকতে হবে, নাইলে সে পিছায় দিবে। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। যদি নির্বাচন পিছালে কেউ যদি জিততে পারে, কিংবা নির্বাচন না হইলে কেউ যদি ক্ষমতার সুধা পান করতে পারে, তারা চাবে। এটা তো আওয়ামী লীগের চাওয়া না চাওয়ার কথা না। আওয়ামী লীগ এখানে সিনের বাইরে, আপনার এই আওয়ামী লীগ নাই তো দেশে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পালাই গেছে, একবার আমরা বলতেছি, আবার বলতেছে আওয়ামী লীগ ষড়যন্ত্র। পালানো লোক ষড়যন্ত্র করবে কেন? জি অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। আমরা যখন প্রোগ্রামটি করছি তখন আসলে অনেক রাত, আপনি ক্ষুধায় কাতর অবস্থায় কথা বলছেন, এজন্য হয়তো অনেক প্রশ্ন আপনি উত্তর দিতে। আমি কোনো কিছু অনেক প্রশ্ন যেটা উত্তর দিই সেটা উত্তর দিব না। কিছু কিছু প্রশ্ন মানে সাথে ক্ষুধার কোনো সম্পর্ক নাই। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নগুলো অযৌক্তিক। আমি আপনার একটা কথা বলি শারমিন, সেটা হলো আপনারা যেহেতু ইন্টারনেটে এই শো করেন, আপনারা কনস্ট্যান্টলি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ডিবেট এন্ড ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সাম কাইন্ড অফ এ সেনসেশনাল কোশ্চেন। আপনারা সারাক্ষণ পুশ করতে থাকেন এটা উত্তর দিতে, যেটার উত্তর আমি দিব না, এটা আপনি আমার পেটে বোমা মারলো ভাই।
এই চেষ্টা আমার সাথে না করে। জি না, তারপরে আমার এই কাজটা আমাকে করে যেতে হবে। আপনিও এখন একটা টক শো করেন, সেখানে আপনিও ক্রমাগত প্রশ্নই করেন। আমি এটা করি, আমি কখনো কি কেন কিভাবে এই নিয়ে বা কি মূল্যায়ন, এই হচ্ছে প্রশ্নের একটা বেসিক কনক্লুশনে যে থাকতেই হয়। আমি কখনো কেন জিজ্ঞেস করি না, কেন উত্তর দিতে পারবে যে সেই কাজটা করছে সে, আমি বাকিটা জিজ্ঞেস করি। আমি কোনো জিজ্ঞেস করি না যে কেন করছে, কেন করছে এটা জিজ্ঞেস করতে হবে যে করেছে সে। কেন করেছে বলে আপনার মনে হয় ডাক্তার আব্দুল নূর তুষার, কেন করেছে বলে আমার মনে হয়, আমার নানান রকম কিছু মনে হতে পারে। সুন্দর একটা ছবি আছে না আপনার পিছনে, যে সুন্দর একটা ছবি আছে, মনে করেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো উদ্ভিদ এবং পথ, তো মনে করেন এগুলো একটা আশ্রয় ভেঙে ফেলছে, যদি এটা আসল না, আপনি একটা ছবি নিচ্ছেন, মনে করেন কেউ আশ্রয়তে, এখন ও আশ্রয়তেছে, আমি আপনারা জিজ্ঞেস করতেছি কেন ভাঙে, ও যে ভাঙতেছে তারে জিজ্ঞেস করতে হবে আপনি কেন ভাঙেন, ব্যাপারটা এরকম। জি না, তারপরেও আমি অবশ্য প্রশ্নের যৌক্তিকতা পাই। আমি তখন এইভাবে প্রশ্নটা এভাবেই করবো যে ও কেন আছড়াচ্ছে বলে আপনার মনে হয়, আপনার কি মনে হয় ওর উদ্দেশ্য কি হতে পারে? 30-35 বছর উপস্থাপনা করছি, তো ফলে আমার কাছে মনে হয় যে অন্তত আর কিছু না হোক অভিজ্ঞতা আমি ব্যাপারটা বুঝছি, আমাকে দেওয়া হয়েছে। তো এই সরকার রাজনীতিবিদ মনে করে না, উনি মিটিং করতে গেছে, উনি তো আসলে এত রাত আমার খিদা লাগছে, আমি খাই নাই, আপনাদের সামনে বসে কলা খাচ্ছি। আচ্ছা খান দর্শক নিশ্চয়ই এটা দেখবে, এটা নিশ্চয়ই খুব একটা খেতে খেতে কথা যদি বলতে পারেন কথা বলেন, কোনো সমস্যা নাই, কথা বলতে পারলেই হলো আর কি। তো মানে আপনি এটাকে কি মনে করেন যে এই মুক্তিযোদ্ধাদের সমাবেশটা যে হলো না বা হতে দেওয়া হলো না, 144 ধারা জারি করা হলো, এটিকে আসলে কেমন হলো? আমি জানি না, আপনি বারবারই আমাকে জিজ্ঞেস করেন পুলিশ কি করছে, আমি জানবো, আমি কেমনে জানি? সেটাই বলেন আজকে। আমি জানি না, আমি তো আপনার মতো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। আমিও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। না, কেন 144 ধারা জারি করতে আপনি আমারে জিজ্ঞেস করেন? আমি 144 ধারা জারি করেছে কিনা এটা জিজ্ঞাসা করছি না কিন্তু ডাক্তার আব্দুল নূর তুষার, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে বিষয়টা কেমন হলো। 144 ধারা পুলিশ মনে করেছে জারি করার দরকার, জারি করেছে। 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, এটার জন্য কিন্তু কোনো কিছু লাগে না। সরকার যদি মনে করে ওই জায়গাতে একটু গন্ডগোল হবে, বলে দিতে পারে 144 ধারা, ডিসি জারি করতে পারে, এটার জন্য কোনো কারণ লাগে না। আমাদের দেশে যেসব আইন কানুন আছে সেগুলো খুব জনবান্ধব না, এগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, এবং ব্রিটিশ আমলের আইনি। আপনি কি জানেন ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে কি হইতো? ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে যেখানে 144 ধারা হইতো, ওইখানে সাধারণ মানে ভারতীয় জনগণ হাইটে যাইতে পারতো না, আমাগুড়ি দিয়ে যাইতো, সোজা দাঁড়ায় 2 পা দিয়ে হাঁটতে দিত না। এবং এটা আছে, কেওস অফ এন এম্পায়ার নামে একটা বই আছে, খুঁজে বাইর করলে দেখবেন। কেওস অফ দি এম্পায়ারের মধ্যে একদম রাইটাররা লিখে দিছে কোথায় কত তারিখে কিভাবে এই ব্রিটিশ পুলিশ সাধারণ ভারতীয় জনগণকে, তখন তো আমরা সবাই ভারতীয় জনগণ ছিল, কিভাবে হাঁটু গায়েরা রাস্তা দিয়ে ক্রল করে যাইতে বাধ্য করতো 144 ধারা জারি করতে। সেইগুলো তো এই আইন, এগুলো কি হাজার মানে 100 বছর ধরে এই আইন পাল্টেছে না, সেইভাবে ইচ্ছা করলে জারি করতে হবে, মনে হইলো জারি করলো, এটার জন্য কোনো কিছু লাগে। জি, মনে হলো জারি করলো, কিন্তু জারি করার পরে যেটা যেরকম দেখলাম আমরা, মানে সমাবেশটা আসলে হতে পারলো না, মুক্তিযোদ্ধাদেরকে সমাবেশ ডাকা হয়েছিল সেটি হতে পারলো না, এটিকে একটা মানে কেমন বার্তা দিল বা এটিকে একটা ভালো নজির সৃষ্টি হলো? আমাকে একটা জিনিস বলেন, আপনি এখানে আরেকটা ঝামেলা আছে, রাজনৈতিক দল জনসমাবেশ না দেখে আলাদা করে শুধু মুক্তিযোদ্ধা সমাবেশ দেয়, এরা সবাই বয়স্ক মানুষ, এখন কি মুক্তিযোদ্ধারা সব তরুণ, এরা কি জেনজি না, এদেরকে ডাকে আনার এত চেষ্টা কেন? এরা এখন যারা মুক্তিযোদ্ধা আছেন তারা সম্মান নিবেন এবং তারা তাদের পলিসি দিবেন বা তারা তাদের মতামত দিবেন, আপনি আলাদা করে জনসভা ডাকতেছেন, মানে তিনি একটা প্রতিবাদ করতে চাচ্ছেন, কাদের সেদিকে জনতা নাই, উনি জনতাকে ডাকতে পারে না। তো মুক্তিযোদ্ধাদের ডাকলে সমস্যা কি? সমস্যা আছে না, জনতা আমার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা করে ডাইকা না আপনি সুযোগ দিতেছেন কেন সবগুলারে একসাথে ধরার জন্য? আপনার মনে হয় যে এরকম সবগুলো একসাথে আসলে সবগুলোকে একসাথে ধরার মতো একটা প্রক্রিয়া চলবে? আমার মনে হয় না, আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না, আপনার কি মনে হয়? এই প্রশ্ন আমার কাজই তো জিজ্ঞাসা করার জন্যই আপনাকে গভীর রাতে প্রশ্নেরই ধারা বদলাইতে হবে আপনাকে, আপনি বারবার বলতে থাকেন আপনার কি মনে হয়, আপনি কি জানেন, আমি কিছু জানি না।
তাহলে কি আপনাকে ডাকাটাই ভুল হয়েছে ডাক্তার আব্দুল নূর তুষার? আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন বলে আপনার বিশ্লেষণগুলো খুব এটা বদলাইতে হবে। কারণ আপনি আমাকে বারবার জানতে চাচ্ছেন এটা কেন করছে, ওইটা কেন করছে, কে কোনটা কেন করছে, আমি কেন বলবো না, কে কোনটা কেন করেছে সেটি আমার প্রশ্ন না ডাক্তার আব্দুল নূর তুষার। আপনি একটু খেয়াল করে আমার প্রশ্নগুলো শুনে, আমি বলছি এই বিষয়টা কেমন হলো, এটা কেমন বার্তা যাচ্ছে, এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি, এই হচ্ছে আমার প্রশ্ন। একটু আগে আমি আপনাকে কমন সেন্স নিয়ে গল্প বলছি, আপনি কি চান এখন আমি আবার কমন সেন্স নিয়ে গল্প বলি? আপনার যতটুকু কমন সেন্স আমারও ততটুকু কমন সেন্স। জি, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন। প্রশ্ন করার কিছু নাই, যে প্রশ্নের উত্তর সবাই জানে, এটা এত কষ্ট করে প্রশ্ন করতে হয়? আপনার সাথে আমার এখন তর্ক হইতেছে। আমার মনে হয় না আসলে আমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর একই ভাবে জানি, এক একজন এক এক রকম ভাবে জানে, সেজন্য আমি জানি না, আমি বলেছি আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আপনি এটি জানেন না। আপনি কি এই বিষয়টি একটু বলতে আগ্রহী হবেন যে মানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে, বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি সম্প্রতি মবের ঘটনা প্রসঙ্গে তাকে। একটু খারাপের দিকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, এটা উনি বললেই হবে না। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি যে জনগণ, এটা আমি মন্তব্য করতে পারি, কারণ আমি তো জনগণ, আমি তো রাস্তায় থাকি, আমি তো দেখি, আমি তো প্রতিদিন দেখতে পাই, শুনতে পাই, কিন্তু এটা আমি এটার মধ্যে বাস করি। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। উপস্থাপনার বা প্রশ্ন করার মানে জায়গায় ভিন্নতা থাকবে বলে আপনার একটা অনুষ্ঠান, আমার একটা অনুষ্ঠান। আপনার বয়স 35 হয় নাই, বুঝছেন? আমি 35 বছরের বেশি উপস্থাপন। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। এটা ঠিক না, আমার বয়স 35 হয় নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য।